আলিয়ে আতাই একজন আফগান লেখক। তিনি ইরানের তেহরান বিশ্ববিদ্যালয় থেকে ড্রামাটিক রাইটিংয়ে তার ডিগ্রি অর্জন করেছেন এবং ফার্সি ভাষায় বেশ কয়েকটি বই লিখেছেন। তিনি তার লেখার জন্য কথা সাহিত্য এবং নন ফিকশন উভয় ক্ষেত্রেই ইরানের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন। তিনি তেহরানে থাকেন। বুলেট ইন আওয়ার কনভারসেশন তার জন্মভূমির সাম্প্রতিক অবস্থার এক জীবন্ত দলিল। গল্পটি অনুবাদ করেছেন বাংলাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক রুকসানা কাজল। এই বইটি এখনো অনলাইনে লভ্য নয়, তাই বর্ণনার বাক্সে কোনো লিঙ্ক দেওয়া গেল না, তবে অদূর ভবিষ্যতে সেসব সুলুক সন্ধান দেওয়া যাবে আশা করি। আসুন শুনে নিই আলিয়ে আতাইয়ের ছোট গল্প বুলেট ইন আওয়ার কনভারসেশন। অনুবাদ রুকসানা কাজল, পাঠে আমি রৌহিন। আমার কখনো কোনো আপন বোন ছিল না, কিন্তু সবসময়ের জন্য সালমা ছিল। আব্বুর চাচার মেয়ে। এই সেই চাচা যিনি ভারতে চিকিৎসাশাস্ত্র নিয়ে পড়াশোনা শেষ করে দেশে ফিরে কাবুলের মেডিকেল স্কুল প্রতিষ্ঠিত করতে সাহায্য করেছিলেন। সারা জীবন তিনি শিক্ষা বিষয়ক কাজকর্মে ব্যস্ত ছিলেন, কিন্তু পরে জীবনের শেষ প্রান্তে পৌঁছে তিনি কান্দাহারের এক মহিলাকে বিয়ে করেন। সালমা ছিল এই চাচার শেষ বয়সের সন্তান। আমার এই বয়স্ক চাচাটি অনেক আগেই মারা গেছিলেন, আর রাশিয়া যখন আফগানিস্তান আক্রমণ করে তখন সালমা এবং ওর মা ওদের ভালোর জন্য দেশ ছেড়ে পালিয়ে যায়। আমি আমাদের পরিবারের অন্যান্য আত্মীয় স্বজনদের কাছ থেকে ওদের সম্পর্কে এতটুকুই জানতে পেরেছি। 30 বছর পর ল্যাপটপের মাধ্যমে খুবই স্বল্প সময়ের জন্য ক্যামেরার ভেতর আমাদের প্রথমবার দেখা হয়। সালমা ছিল আমার চাইতে কয়েক বছরের বড় এবং আমার স্বদেশের একেবারে পাশে ইরান দেশটিতে ও কখনো আসেনি। যখন সোভিয়েত রাশিয়া আমাদের আক্রমণ করে তখন আমার আব্বু এই দেশে পালিয়ে আসে। তবে সালমা আমার মতোই ঝরঝরে ফার্সিতে কথা বলে, যদিও ওর মায়ের জন্মগত ভাষা ছিল পুস্তু। খুব শিগগিরই আমরা দিনের মধ্যে কয়েক ঘন্টা অনলাইনে গল্পগুজব করতে শুরু করি। আমি থাকতাম ইরানের শাহরুদে, আর সালমা বাস করত সুইজারল্যান্ডের জুরিখে। সেটা ছিল 2010 সাল। আমরা দুজনে আধা বছরের আগে পরে সন্তানের জন্ম দিয়েছি। আমার সন্তানের বাবা হচ্ছেন একজন ইরানি, আর সালমার স্বামী ছিল একজন আমেরিকান। সালমা ওর বাচ্চার পেট ব্যথার কথা জানালে আমি ওকে জানাই যে ইরানে শিশুদের পেট ব্যথা কমাতে তারা পুদিনা পাতার রস দেয়। এরপর কম্পিউটারের সামনে সালমা ওর আফগান আমেরিকান রক্তজাত বাচ্চাটিকে তুলে ধরে। ওর আফ্রিকান আমেরিকান স্বামী এবং সালমার জন্ম দেওয়া বাচ্চাটিকে দেখে আমার মনে হয়েছে ও একটি সুস্থ সবল মিশ্রণ হবে। সত্যি বলছো? পুদিনার রস দেয়? আমি এটা কোথায় পাবো বলো তো? কোনো পার্সিয়ান সুপারমার্কেটে খুঁজে দেখো, আমি শিওর তুমি সেখানে ওটা পেয়ে যাবে। বাচ্চাটি ওর কোলের ভেতরে থেকেই কেঁদে উঠেছে। আমি হেডফোন লাগিয়ে রাখি যাতে আমার নিজের বাচ্চাটি অন্য বাচ্চার কান্না শুনে জেগে না ওঠে। আমি একটা আফগান মার্কেট চিনি, ওরা কি এটা এনে দিতে পারবে? অবশ্যই ওরা পারবে। ও ছোট্ট ম্যাথিউকে মনিটরের খুব কাছে এনে তুলে ধরে। কি যে সুন্দর দেখতে বাচ্চাটি! ইচ্ছে করছিল মনিটরের পর্দা ভেদ করে বাচ্চাটির কাছে পৌঁছে যাই আর ওকে গভীরভাবে আদর করে কোলে তুলে নিই। বাচ্চাটিকে দেখে আমার 7 মাসের বাচ্চাটির চেয়ে অনেক বড় আর আশপাশের সবকিছু সম্পর্কে অনেক সচেতন বলে মনে হচ্ছে। আমি সালমাকে এটা জানাই এবং কিছুটা কৌতূহল নিয়ে ওর কাছে জানতে চাই, তুমি কি মনে করো যে এর সঙ্গে জিন মানে বংশের কোনো সম্পর্ক আছে, নাকি এখানে আমি যে খাবার খেতে দিই সেই খাবার আর তোমার দেওয়া খাবারের মধ্যে কোনো পার্থক্য আছে? সে কিছু না বলে চুপ করে থাকে। ছোট্ট ম্যাথিউ আমার দিকে ফিরে তাকায়। সালমা ওকে আদর করে এবং জার্মান ভাষায় ওর সঙ্গে কথা বলে। তারপর সে জানতে চায়, তুমি বলেছিলে যে তুমি আফগানিস্তান ভ্রমণে যেতে চাও। তুমি ওখানে গেলে তোমার বাচ্চার খাওয়া দাওয়ার কি হবে? আফগানিস্তান ভ্রমণের ব্যাপারটি তখনও ছিল মাত্র কথার কথা। আমি মনে মনে ভেবেছিলাম সন্তান জন্মের পর প্রসবজনিত ক্লান্তি বিষণ্ণতা দূর করতে কিছুদিনের জন্য আমার নিজের দেশের বাড়ি ঘুরে আসব। যখন আমরা কথা বলছিলাম সে সময় আমার আরেকজন কাজিনের পাঠানো সাম্প্রতিক একটি ছবি কম্পিউটারের পিকচার ফাইলে রাখা ছবিগুলোর মধ্যে খুঁজছিলাম। আফগানিস্তান অপেক্ষা করতে পারে,
কিন্তু এক্ষুনি এই ছোট্ট বাচ্চাটিকে ছেড়ে আমি তো যেতে পারবো না। সালমা মাথা নেড়ে সমর্থন করে এবং অবশেষে কম্পিউটারে আমি যা খুঁজছিলাম সেটা পেয়ে যাই। ছবিতে কাবুলের একটি ছোট্ট দোকানের মতো দেখা যাচ্ছে। আতাইয়ে প্রকাশনী লেখাটা পড়া যাচ্ছে। আমি ছবিটি সালমাকে পোস্ট করে দিই। তুমি কি দোকানের সামনের ডিসপ্লেতে বুলেটের গর্তগুলো দেখতে পাচ্ছ? ছবিটা দেখে সালমা কোনো প্রতিক্রিয়া দেখায় না। এর মধ্যে ওর বাচ্চাটা কখন যেন হঠাৎ ঘুমিয়ে পড়েছে আর আমার বাচ্চাটা হঠাৎ জেগে গেছে। আমরা আমাদের জীবনকে যাপন করি ল্যাপটপকে ঘিরে নানা রকমের কথাবার্তা বলি। আমি দোলনা থেকে আমার বাচ্চাটিকে তুলে নিই বুকের দুধ খাওয়াবো বলে। জামার বোতাম খুলে ওর মুখটি আমার বুকের উপর আস্তে করে চেপে ধরি। সালমা পর্দার বাইরে চলে গেছে। আমি অনুমানে বুঝি ও ওর বাচ্চাকে বিছানায় শুইয়ে রাখতে গেছে। মিনিট কয়েকের ভেতর ফিরে এসে ও আমাদের একসঙ্গে দেখতে পায় এবং আগের মতোই আমরা আগ্রহ ভরে আমাদের বাচ্চাদের ভালো মন্দ নিয়ে কথাবার্তা বলতে শুরু করি। আমার বাচ্চাটার প্রায় ডায়রিয়া হয় বুঝলে, আমি ওকে জানাই। তাছাড়া ও বেশ ছোট্ট আর রোগা পাতলা, তাই না? ও যে এমন রোগা হবে এটা তো স্বাভাবিক। ওর আব্বু যে একজন ইরানিয়ান। এই প্রথম ওর সঙ্গে কথা বলতে আমি শব্দের অভাব অনুভব করি। সত্যি সত্যি স্তম্ভিত হয়ে যাই। থই পাই না কি বলবো। এইমাত্র ও যা বলেছে এবং তা কাকে সমর্থন করে বলেছে? ও কি ইরানিদের শারীরিক খাটত্যকে নিয়ে আমেরিকানদের সঙ্গে তুলনা করছে? সালমার অহংকার এবং মুরব্বিয়ানা আমার মাথার ঘিলুতে বুলেটের মতো গেঁথে গেল। আমি চেঁচিয়ে উঠি, আর যাই হোক না কেন ইরানিরা তো আর আফগানদের খুন করছে না। এরপর নিজেকে সামলে নিই। জানি না তাদের সে মতলব আছে কিনা, তবে সবাই জানে অন্য কোনো দেশের মতো তারা আফগানিস্তানে কখনো বোমাবর্ষণ করেনি। সালমার মুখ যেন মুখোশে ঢেকে গেল। আমি বলেই চলি, তাছাড়া আমেরিকানরা এই মুহূর্তে আফগানিস্তানে কি করছে বলে তুমি মনে করো? তুমি কি সত্যি সত্যি বিশ্বাস করো তারা সেখানে তালিবানদের সঙ্গে লড়াই করার জন্য বসে আছে? সালমা অপেক্ষা করে। আমার ছেলেটির দুধ খাওয়া শেষ হয়েছে। সে আমার জামার নিচ থেকে মাথা বের করে ঘরের চারপাশ দেখতে থাকে। হঠাৎ ঘটে যাওয়া এই বিব্রতকর পরিস্থিতি এড়াতে যথাসাধ্য চেষ্টা করে সালমা। ইরানিরা খুব স্মার্ট। সারা পৃথিবীর মানুষের কাছে ইরানিরা অনেক চালাক বলে পরিচিত। চালাক? এক্ষেত্রে ইরানিরা কি এবং কি নয় সেটি আমার না ভাবলেও চলবে, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে অন্য একটি ব্যাপার। তা হলো আমার এবং সালমার সম্পর্কের মধ্যে একটি ক্ষতমুখ তৈরি হয়ে গেছে, অথবা কোনো পুরনো ক্ষত নতুন করে উন্মোচিত হয়েছে। ওর কোনো ধারণাই নেই মাত্র অল্পদিন আগে আমাদের এক চাচাতো ভাইয়ের স্ত্রীকে আমেরিকানরা খুন করেছে। সালমা এই ভাইয়ের বউয়ের কথা জানে কিনা আমার সন্দেহ হচ্ছে। যদিও আমেরিকানরা ক্ষমা চেয়েছে, তারা বলেছে ভুল করে খুনটি ঘটে গেছে। তবে এ ধরনের ভুলের পর ভুল আমাদের পারিবারিক ইতিহাসের অপরিহার্য অংশ হয়ে গেছে, আর বিশ্বের সবচেয়ে ভাগ্যবান এলাকা থেকে সালমা ওর আমেরিকান বাচ্চাকে দেখিয়েছে। ক্রমশ এটিও আমাদের ইতিহাসের একটা অংশ হয়ে যাচ্ছে। আমি যদি বুঝতে পারতাম আমার স্নায়ুতে এভাবে সালমার বলা কথাগুলো কেন এভাবে চাপ দিচ্ছে। আমি নিশ্চিত এই কথাগুলো দিয়ে ও কিছুই বোঝাতে চায়নি, কিংবা হয়তো সবকিছুই বুঝিয়েছে। শান্ত থাকতে চেষ্টা করি। অন্য হাতে ল্যাপটপের চারপাশে জমে থাকা ধুলোবালি মুছে ফেলতে থাকি। তখনও মনিটরের দিকে আমি ভালো করে তাকাতে পারছিলাম না। সালমা বলছিল, দেখো, ম্যাথুর আব্বুর পরিবারের কেউ আমেরিকান আর্মিতে নেই। কেউ কি বলেছে তারাও সেখানে ছিল? তবে আমি যেভাবে যে কোনোভাবেই দেখি না কেন, যেদিন নিউ ইয়র্কের আকাশচুম্বী অট্টালিকায় দাউ দাউ করে আগুন ধরে গেছিল, সেদিনের পর থেকে একটি দিনের জন্য আফগানরা শান্তি পায়নি। 11ই সেপ্টেম্বরের ঘটনায় আমার চাচাতো ভাইয়ের স্ত্রীর তো কোনো দোষ ছিল না, কিন্তু আমি কিভাবে এমন কাউকে কথা বলবো যার স্বামী আমেরিকান, কিন্তু আমেরিকান আর্মির সঙ্গে তারা লাভজনক কোনো সম্পর্কে যুক্ত নয়? বাচ্চাকে কোলে করে তোলা ওর স্বামীর একটি ছবি পোস্ট করে সালমা। বেশ দয়ালু মানুষ বলেই মনে হচ্ছে ওর স্বামীকে। ও আসলে বোঝাতে চাইছে শিশু ম্যাথুর আব্বু আমেরিকায় নেই, অর্থাৎ অবশ্যই আমেরিকান আর্মিতে নেই। কিন্তু আমার মনে তখন ঘৃণার বীজ জন্মে গেছে এবং আমি এই অনুভূতি থেকে কিছুতেই বেরিয়ে আসতে পারছি না। খুব সুন্দর ছবিটা দেখে ঠান্ডাভাবে জানাই।
সালমাকে দৃশ্যত আচমকা বেশ বিহ্বল দেখায়। ও জানায়, সোনা বোন, আমেরিকানরা আমাদের অনেক দয়া এবং সাহায্য করেছে, তুমি বিশ্বাস করো আমাকে। এই মুহূর্তে আমেরিকানদের দয়া মায়া নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। সালমার পক্ষে হয়তো জানা সম্ভব নয়, কিন্তু আমি জানি তালেবানদের প্রথম যুগে আফগানিস্তানে কাফনের কাপড়ের বিশাল সংকট দেখা দিয়েছিল এবং এই কাপড় পেতে রীতিমতো কালোবাজার গড়ে উঠেছিল। চাইনিজরা আফগানদের মৃত্যুকে কেন্দ্র করে কাফনের কাপড়ের ফ্যাক্টরি দিয়ে রাতারাতি লাভ তুলে নিয়েছিল। কিন্তু এখানে বসে ছোটবেলা থেকে পৃথিবীর এই দিকটি যে খুব কম দেখেছে এমন একজনকে আমি কি করে বোঝাবো আফগানদের রক্তস্রোতের উপর ভিত্তি করেই এই সমৃদ্ধশালী বাজার গড়ে উঠেছিল? কি করে তাকে বোঝাবো যখন আমি এবং সালমা, আমরা দুজন নারী অন্য দেশের জনগণের মাটিতে তাদের বাড়িতে অতিথি হয়ে আছি? আমার রোগা পাতলা ছেলেটি জেগে উঠেছে। আমি ওকে কোলে নিয়ে টেবিলের সামনে ঘুরতে ঘুরতে দেওয়ালে আমার এবং আমার স্বামীর ছবির দিকে তাকাই। আমার স্বামীও একেবারে কম স্বাস্থ্যের অধিকারী নয়, কিন্তু সালমার আমেরিকান স্বামীর টান টান দৃপ্ত সবল স্বাস্থ্যের সঙ্গে কোনো তুলনাই চলে না। অবশ্য এরকম চিন্তা করার জন্য আমি নিজেকেই দোষ দিই। ছি, এ যেন ঘোড়া নিয়ে তুলনা করার মতো ব্যাপার। দুটি ঘোড়া যাদের শুধু প্রজননের জন্যই জন্ম হয়েছে, এমনটা ভেবে আমি খুব বিব্রত হয়ে যাই। সালমা চ্যাটবক্সে জানায় বংশের জাদু। আমি ওকে একটি স্মাইলি পাঠাই, কিন্তু ঘটনা হচ্ছে আমাদের ভেতরে হওয়া এই কথাবার্তা আমাকে এক গভীর ঘূর্ণিতে ফেলে দিয়েছে, যেখান থেকে আমি কিছুতেই নিজেকে টেনে তুলতে পারছি না। সাধারণত আমি যখন কোনো কিছু গোপনে লুকিয়ে ফেলতে চাই তখন আমার এরকম চেহারা হয়। তো আমার ভেতরের এই অবস্থা আমি যখন নিজেই বুঝতে পারি না, তখন বেচারি সালমা কি করে আমার অস্বস্তি বুঝবে? কথা সংক্ষিপ্ত করার রেশ টেনে সালমা জানায়, আমি কিন্তু কিছু মনে করে কথাটা বলিনি বোন, তুমি ভালো থেকো। আমাদের মতো মহিলাদের জীবনে চলমান এই সংগ্রাম এবং ক্রোধ মাঝে মাঝে এমন কিছু বিব্রতকর মুহূর্ত তৈরি করে দেয়, যে মুহূর্তগুলোতে আমরা কি করব বুঝে উঠতে পারি না। এ এমন এক অনুভূতি যা উত্তরাধিকার সূত্রে মা থেকে কন্যা, জঠর থেকে জঠর হয়ে প্রজন্ম প্রজন্ম ধরে প্রবাহিত হয়ে এসেছে। যদিও এটি একটি নির্বোধ ধারণা, তবুও এটা প্রবাহমান রয়েছে। একটি লড়াকু মানসিকতা যার উৎস অস্পষ্ট, কিন্তু সহিংসতার বিপক্ষে এটি আমাদের প্রতিটি রক্তশিরার মধ্যে জাগরণের ধাক্কা দেয়। হয়তো সেই কারণেই আমি এটা হতে দিতে চাই না বলে সালমার দিকে খেউ খেউ করে বলি, বংশের জাদু বলে এটা নিয়ে এত গর্ব করো না, এর চেয়ে আফগানিস্তানে আমেরিকানরা কি করছে এটা নিয়ে ভাবো। ছোট্ট ম্যাথিউ আর ওর আব্বুকে নিয়ে চিন্তা না করে বরং আমেরিকা আমাদের সঙ্গে কি করছে সেগুলো নিয়ে একবার ভাবনা চিন্তা করে দেখো। সালমা এবার ক্ষিপ্ত হয়ে বুলেট ছোঁড়ার মতো পাল্টা জবাব দেয়, তুমি দেখি পাগলদের মতো কথা বলছো, আর তোমার স্বামীকে নিয়েও অহেতুক ভাবনা বন্ধ করো। আমি প্রেসিডেন্ট ওবামার কর্মকাণ্ড নিয়ে ভাবছি। দেখো, ওবামা তালেবানদের সঙ্গে নিয়ে শান্তি প্রতিষ্ঠিত করতে চাইছে। একবার এটা হয়ে গেলেই আফগানিস্তান মুক্ত হয়ে যাবে। পৃথিবীকে সবসময় কিছু ব্যতিক্রম সৃষ্টিকারী মানুষদের দ্বারাই ছুটে চলতে হবে। আমেরিকানরা তারা হচ্ছে অসাধারণ ব্যতিক্রমী মানুষ। জোর করে একটি ব্যঙ্গের হাসি ওর দিকে ছুঁড়ে দিই আমি। খুব বড় মানুষ। ওরা হচ্ছে বালের ঘোড়া, চুতিয়া ঘোড়ার দল। এখন সালমার সবকিছুতেই আমার বমি পাচ্ছে। আমি ওকে আমাদের চাচাতো ভাই হারুনের স্ত্রী সম্পর্কে বলতে চাই, যাকে আমরা কেউই দেখিনি, যে কিনা একজন আমেরিকান সৈন্যের ভুলের জন্য খুন হয়ে গেছে। হারুন ভাইয়ের বউ, জানো তার কথা? আমি এবার খিঁচিয়ে উঠি। কি হয়েছে হারুন ভাইয়ের বউয়ের? আমেরিকানরা তাকে ভুল করে খুন করে ফেলেছে। ওই ভুল হয়ে গেছে আর কি। তুমি কি এটা বুঝতে পারছো? এটা কি রকমের ভুল? না, এটা হচ্ছে যুদ্ধ এবং যুদ্ধ। সালমা পর্দার দিকে ফিরে আমার কাছ থেকে আরো কঠিন কিছু শুনতে পাওয়ার অপেক্ষা করে। তারপর বলে, তুমি একদম ঠিক বলেছ, এটা যুদ্ধ। যুদ্ধে এসব ঘটে থাকে। শোনো, আমার কথা শোনো। রুদ্ধশ্বাস আমি বলে যাই, বিন লাদেন শুধু টুইন টাওয়ার ধ্বংস করেনি, লাদেন আমার জীবন, তোমার জীবন, আমাদের জীবন ধ্বংস করে দিয়েছে। কিন্তু কেন? কারণ সে নিজেই আমাদের দেশে আমেরিকানদের নিয়ে এসেছিল। তোমার আমেরিকান স্বামী আছে বলে আমি পরোয়া করি না। ওরা তোমাকেও খুন করেছে, তুমি কি দেখতে পাচ্ছ না? না, এটা সম্পূর্ণ ইরানের দোষ।
বিন লাদেন সবসময় ইরানেই ছিল। তুমি কিভাবে পারছো এই দোষ থেকে তোমার স্বামী এবং তার দেশকে রক্ষা করতে? কেন তুমি ওইসব মানুষদের পক্ষ নিচ্ছ? আমরা আমার স্বামী তোমার স্বামী নিয়ে আলোচনা করে ক্লান্ত হয়ে থেমে গিয়েছিলাম। কিন্তু তবুও এত সহজে হাল ছেড়ে দিতে আমি রাজি নই। আসলে এটা সেরকম কোনো ব্যাপার নয়, বুঝেছো আমার মেয়ে? বিন লাদেন কখনো ইরানে ছিল না, তিনি ছিলেন পাকিস্তানে। তুমি কি কখনো খবরটাও দেখো না? ইরান একটা জালিয়াত দেশ ছাড়া আর কিছুই না। আমার বিশ্বাস হচ্ছে না তুমি ওই সব মানুষদের রক্ষা করে যাচ্ছ, এমনকি ওদের দেওয়া একটি সন্তানকে তুমি পেটে ধরেছ। আমার ছেলেটি এবার ভয়ঙ্কর রকমের চিৎকার শুরু করে দিয়েছে, কিন্তু এই জঘন্য পর্দা থেকে আমি নিজেকে সরিয়ে নিতে পারছি না। হিংস্রভাবে হেসে বলি, আর তুমি কি করেছো? একজন আমেরিকানের ঠেস খেতে খুব ভালো লাগছে, তাই না? ভুলে যেও না, ইউরোপ এবং আমেরিকার রিপোর্ট কার্ডগুলো দিনের আলোর মতো স্পষ্ট। বিশ্বের প্রতিটি মানুষ জানে তারা বছরের পর বছর ধরে এখানে কি করে চলেছে। সালমা সাধারণ আফগানদের মতোই ক্ষোভে থুতু ফেলে গর্জন করে ওঠে, না না, ইরান হচ্ছে রাশিয়া, আরেকটি রাশিয়া হচ্ছে ইরান। আমার বাচ্চাটি এবার বিশাল জোরে চেঁচাতে শুরু করে। আমিও ওর মতোই চিৎকার করে বলি, ইরান কখনো রাশিয়া নয়, ওই রাশানরা হচ্ছে। আমার গলায় যেন এক টুকরো মাংসপিণ্ড আটকে আছে, যা কিছুতেই বেরোচ্ছে না। আবার আমি যেতেও পারছি না, অথচ সালমাকে দেখতে এখন অসহ্য লাগছে। শেষ পর্যন্ত ও নিজেই বলল, প্লিজ বাদ দাও তো। তার চেয়ে কাবুলের সেই দোকানের সামনে যে বুলেটের গর্তগুলো দেখিয়েছিলে সে সম্পর্কে তুমি কিছু বোঝাতে চেয়েছিলে, তাই জানো। শুধুই কি কিছু? কয়েক বছর ধরে আমি অস্ত্রশস্ত্র সম্পর্কে পড়াশুনো করছি। আমি ভাবছি কাকে কি ধরনের অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে সেই সব বিষয় নিয়ে। আমার কম্পিউটারে অস্ত্র এবং তাদের গোলাবারুদ সম্পর্কে একটি অখণ্ড ফাইল রয়েছে। যুদ্ধ এবং যুদ্ধ গঠন সম্পর্কে জানার জন্য ব্যাপকভাবে পড়াশুনো করছি আমি। হয়তো এটি একেবারেই অযৌক্তিক একটি অর্থহীন মানসিক ধারণা। আজকাল অধিকাংশ দিনগুলিতে আমি আমার নিজের ভাইদেরকে ঈর্ষা করি, যারা অনেক দূরে চলে গেছে এবং বছরের পর বছর পেরিয়ে গেলেও তারা আফগানিস্তান নিয়ে কোনো কিছুই চিন্তা করে না। অথচ কম্পিউটারের ফাইলে রাখা খুনি মেশিনগুলোর প্রত্যেকটিকে নিয়ে আমার মাথার ভেতর এক একটি গল্প ঘুরছে। কিন্তু যদি সালমাকে এই বিষয়ে জানাই, তবে ও ভেবে বসবে আমি বাস্তব বুদ্ধি বিবেচনার বাইরে চলে গেছি। হ্যাঁ, ওই বুলেটের গর্তগুলো সম্পর্কে তোমাকে কিছু বলতে চেয়েছিলাম। রাশানরা যখন আমাদের দেশে ছিল সেই সময় থেকে এখন পর্যন্ত দোকানের ডিসপ্লে যেমন ছিল তেমনই আছে। তালেবান আমলের পুরো সময় এবং এর পরেও কেউ এটার পরিবর্তন করেনি। যেভাবে বুলেটের গর্তগুলো ছিল এবং অন্য সবকিছু ছিল, ওরা ঠিক সেইভাবেই রেখে দিয়েছে। সালমা মনিটরের পর্দার বাইরে চলে গেছে। মনে হচ্ছে কাজের সঙ্গে যেন ও কথা বলছে। তাদেরকে বিদায় জানিয়ে ও আমার দিকে ফিরে জিজ্ঞেস করে, আচ্ছা, ধরো যদি ওরা এটা বদলে ফেলতো, তাহলে কি এমন পার্থক্য ঘটতো? আমি মাথা নাড়লাম। না, কিছুই হতো না, এটা সত্যি কথা। যন্ত্রণার মানে যেমন যন্ত্রণা, তেমনি বুলেটের গর্ত হচ্ছে বুলেটের গর্ত। এগুলো কখন কোথা থেকে এসেছে এবং কে বা কারা করেছে, রাশিয়ান নাকি তালেবান অথবা আমেরিকানরা করেছে কিনা, এটা কোনো ব্যাপারই নয়। আর কার এত দায় পড়েছে এটা জানতে একসময় কাবুলে একটি ছোট্ট প্রকাশনা সংস্থা ছিল। সেটি এখন ঝাঁঝরির মতো বুলেটের গর্ত প্রদর্শন করছে। এটি ছিল আমাদের পারিবারিক পদবী আতাইয়ের নামে প্রতিষ্ঠিত একটি প্রকাশনা সংস্থা। আমার পুঁচকেটি অবশেষে শান্ত হয়ে পরম কৌতূহলে পর্দার দিকে তাকায়। ওকে দেখে সালমা ওর মুখ এগিয়ে দেয়। পুঁচকে ওর দিকে একটি হাত বাড়িয়ে দেয় সালমাকে ছোঁয়ার জন্য। সালমা খুশিতে ওর দিকে চুমু দিয়ে ভাসিয়ে দিয়ে জার্মান ভাষায় মমতাময়ী গান গেয়ে ওঠে। ওর গান শুনে মনে হয় দিন শেষে সালমা সুইস উচ্চারণে সংস্থিতা একজন জার্মান মা, আর আমি ইরানি বৈচিত্র্যপূর্ণ স্বভাবে মণ্ডিত একজন মা। কি অসম্ভব ব্যাপার! আমরা আমাদের নিজেদের আফগান সংস্কৃতি থেকে কেমন আলাদা হয়ে বেরিয়ে গেছি। সালমা, আমেরিকা হচ্ছে এমন এক রাষ্ট্র যারা নিজেদের স্বার্থ ছাড়া কখনোই কিছুই করে না। আমরা এদেশে যেমনটি বলি, বিড়াল শুধুমাত্র নরকের জন্য কখনো ইঁদুর শিকার করে না। মনিটরের পর্দা থেকে সালমার চুমু উধাও হয়ে যায়।
আর বিন লাদেন যে ইরানে ছিল, ওরা বলেছে ইরানের কোনো জঙ্গলের ভেতর কোথাও নাকি তার একটি বাড়ি ছিল। আমাদের এ সমস্ত কথাবার্তার সূত্রে আমরা দুজন আফগান মহিলা মুহূর্তের মধ্যে অপরিচিত হয়ে যাই। আমি ওকে জানাই, তোমাদের পশ্চিমা সংবাদপত্রগুলো এইসব কথাই বলে। এই মিথ্যাচারগুলোর পুরোটাই এসেছে তোমাদের রেডিও এবং টেলিভিশন থেকে। ওহো, আর তুমি যেখানে থাকো সেখানকার সবাই সত্য ছাড়া কখনো মিথ্যা বলে না, তাই না? আমার সমস্ত বাষ্পশক্তি শুকিয়ে গেছে। দুটি মহাদেশের নিজ নিজ বসার ঘরে বসে আমরা দুজন এমন সব জিনিসকে রক্ষা করে চলছিলাম যেগুলো আমাদের নিজেদের নয়, আবার যেগুলোকে আমরা সম্পূর্ণভাবে বুঝিও না। আমাদের দুজনের কারো রাজনীতির সঙ্গে কোনো যোগাযোগ নেই। আমরা আসলে কেউ না, উদ্বাস্তু মাত্র, যারা এখনো বংশের জাদু বাজিয়ে চলেছি। এর চেয়ে বরং মাতৃত্ব এবং ছেলে মেয়েদের পেট ব্যথা সারাতে পুদিনা পাতা রসের টোটকা দেওয়ার পরামর্শ নিয়ে আলোচনা করলে বেশ ভালো হতো। আমাদের ল্যাপটপের মাঝে বয়ে যাওয়া কাল্পনিক বাতাস জমাট হয়ে উঠেছে। আমরা একে অন্যের সঙ্গে, পরিবেশ পরিস্থিতির সঙ্গে, আমাদের শিশুদের সঙ্গে, ইতিহাসের সঙ্গে, যা আমাদের এরকম পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে, সেই সব কিছু নিয়ে হতাশ হয়ে গেছি। আমি আবার আমার বাচ্চাটিকে কোলে নিয়ে সামনে পেছনে দোল দিয়ে হাঁটতে শুরু করি। সালমা জানায়, আমেরিকানরা ওদের সৈন্যদের হিরো হিসেবে দেখে। ওরা ওদের স্ত্রী এবং সন্তানদের ছেড়ে আফগান জাতির পক্ষে যুদ্ধ করতে গেছে। আমি নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করি, হায় মহিলা, তুমি কত বোকা। তারপর কিছুটা জোরে বলে উঠি, কেউ তো ওদের সাহায্য করতে বলেনি। সালমা তবুও জিদ দেখিয়ে বলে, শুধুমাত্র আমাদের সাহায্য করার জন্য ওরা ওদের আরামদায়ক নিরাপদ জীবন ছেড়ে গেছে। ওর মুখ দেখব না বলে আমি মনিটরের সামনে থেকে সরে গেছি, কিন্তু ও আমাকে সরে যেতে দেয় না। আচ্ছা, তুমি তো বলেছ তোমার ইরানিরা বিশাল হৃদয়ের মহৎ মানুষ, তাহলে তারা কেন আফগানিস্তানকে সাহায্য করতে যাচ্ছে না? ইরানিরা তো পারত এই একই কাজ করতে। অবশেষে আমি সালমার মুখোমুখি হয়ে ওকে জানাই, আমার ধারণা ইরানিরা আফগানিস্তানে যুদ্ধ করতে যাবে না, কারণ এরা খুব রোগা পাতলা এবং দুর্বল। তোমার আমেরিকানদের থেকে এরা আলাদা ধরনের, অথবা তোমার রূপকথার আমেরিকানদের মতো এরা ততটা দয়াবান নয়। কি ব্যাপার সালমা, তুমি কি গাড়ি চালাচ্ছ? এইটা একদম ঠিক বলেছ তুমি। ওরা সত্যিকারেই অক্ষম। তুমি এটা কিছুতেই অস্বীকার করতে পারবে না, কারণ তুমি ওদেরই একজনকে বিয়ে করেছো। মুহূর্ত মাত্র সালমার ছবি ভেঙে চুরে হাজার হাজার টুকরো হয়ে ভেসে ওঠে আমার ল্যাপটপে। প্রতিটি টুকরো আমাদের দুর্ভাগ্য, আমাদের উদ্বাস্তু পরিচয়, অভিবাসী জীবনের সত্তাহীনতা এবং যে পরম্পরায় নিরুপায় হয়ে আমরা আটকে আছি সেই সব হতাশার প্রতীক হয়ে ভেসে ওঠে। কেন আমাদের মাতৃভূমিকে রক্ষা করতে আমরা আমাদের তথাকথিত পুরুষদের বাদ দিয়ে অন্য লোকেদের খুঁজে বেড়াচ্ছি? তাহলে কোথায় আমাদের পুরুষেরা? আমি তাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিই, তুমি কি কখনো ভেবে দেখেছো কোথায় আছে আমাদের নিজেদের পুরুষেরা? তোমার আমেরিকানদের চাইতে কোন অংশে তারা আমাদের হিরো নয়? সালমা কথা বলার একটি সুযোগও হাতছাড়া করতে চায় না, কারণ তারা আমাদের সন্তানদের বাবা নয়। যদি তারা সত্যিকারের পুরুষ হতো তবে আমরা তাদের স্ত্রী হতাম, কিন্তু আমরা তা নই, বল, তাই না? ওর এই কথায় আমার সমস্ত অন্তরাত্মা কেঁপে ওঠে। এতক্ষণ গারলের মতো প্রচুর নির্বোধ কথা বললেও সালমার এই কথাগুলোতে সত্যের শ্বাস রয়েছে। বছরের পর বছর, যুগ পেরিয়েও আমাদের সন্তানদের পিতা হয়নি কোনো আফগান পুরুষ। আমরা এবং আমার প্রজন্মের আফগান নারীরা তাদের সন্তানের জন্ম দিচ্ছে অচেনা দেশে। আমার অনুভূতি জুড়ে আফগান পুরুষদের অনাদায়ী হিমঠান্ডা পুরুষত্বহীন বোধ বয়ে যাচ্ছে। এখানে যদি এমন কেউ থাকতো তবে আমি তার সঙ্গে এই অনুভূতি ভাগ করে নিতাম। কিন্তু সালমা সে ধরনের মানুষ নয়। ওর কথার ভেতরের নিষ্ঠুর সত্যতা আমাকে সংহার করে ফেলে। শোনো, আমাকে না ডাক্তারের কাছে যেতে হবে, আলোচ্য বিষয় পরিবর্তন করে সালমা জানায়। বিশ্বাস করো, এতগুলো দিন পরেও আমার সি সেকশনের সেলাইগুলো ব্যথায় কামড় দিচ্ছে, আমি ব্যায়াম পর্যন্ত করতে পারি না। প্রায় ফিসফিস করে আমি বলি, আমারও এক দশা, বাচ্চা হওয়ার পর থেকে এখন পর্যন্ত ব্যথা রয়ে গেছে। এতক্ষণ আমাদের ভেতরে হওয়া বাকযুদ্ধগুলো থেকে সালমা সত্যিকার ভাবে বেরিয়ে আসে বলে মনে হয়।
তুমি কি এখন আমাকে বিশ্বাস করছো? সত্যি বলছি, পুচকু ম্যাথিউর পরিবারের কেউ কখনো সৈন্য হয়নি। কি আর বলার আছে? মুহূর্তের জন্য আমার সন্তানের দিকে তাকিয়ে আমি উত্তর দিই, শোনো সালমা, আমার পুচকের আশার পরিবারেরও কেউ সৈন্য নয়। অন্তত এমন কেউ নেই যে অন্যের জমি দখল করে নেবে। পুরুষদের অনুপস্থিতির বাস্তবতা, আমাদের স্বকীয় পুরুষদের নিয়ে ভাবনা আমার মনের মধ্যে যুদ্ধের ধ্বংসযজ্ঞের মতো গেড়ে বসেছে। মনে হচ্ছে শত শত বর্ষ ধরে আমরা ক্লিভ হিসেবে থেকে গেছি। স্নেহাতুর গলায় ওকে বলি, ডাক্তারের কাছে যাও সালমা, বোন আমার। ছোট্ট রাশা আবার কাঁদতে শুরু করেছে। সালমা ওর জামা সরিয়ে সি সেকশনের জায়গাটি দেখায়, ঘাগুলোর উপর চাপ দেয় এবং সাদা পুজের মতো কিছু তরল সেলাইয়ের লাইন থেকে বেরিয়ে আসে। ও আমাকে কিছু বলছিল, কিন্তু আমি শুনতে পাচ্ছিলাম না, কারণ আমার বাচ্চাটি তখন নতুন উদ্যমে বিশাল চেঁচিয়ে কাঁদতে শুরু করে দিয়েছিল। আমি আলতো করে আমার স্তনে রাশার মুখটি চেপে ধরি। রাশা সর্বগ্রাসী ক্ষুধার্থের মতো অসম্ভব জোরে আমার স্তনের বোঁটা তার মুখের ভেতর নিয়ে যায়। আগে কখনো সে এরকম করেছে বলে আমি দেখিনি। কিছুক্ষণ আগে ওর প্রথম দাঁত উঠেছে এবং আমি কল্পনায় বুঝতে পারি দুধের সঙ্গে আমার রক্ত মিশে যাচ্ছে। এই জন্মের ক্ষতগুলো আসলে এরকম নয় যেগুলো সহজেই সেরে যাবে। রুকসানা কাজলের অনুবাদে আলিয়ে আতাইয়ের ছোট গল্প বুলেট ইন আওয়ার কনভারসেশন এতক্ষণ শুনছিলেন আমার কণ্ঠে। কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই, মন্তব্যের বাক্স খোলাই রইল। ভালো লাগলে একটু লাইক আর একটু শেয়ারের অনুরোধও যথারীতি রইল। আর এখনো সাবস্ক্রাইব না করে থাকলে করেই ফেলুন চটপট। ভালো থাকুন সবাই, গল্পে, আড্ডায়, ভাবনায় এবং চেতনায় থাকুন। দেখা হবে আবার যথাসময়ে। আজ আসি।